আমি বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে। ওনারা সম্ভবত এইটারে সিরিয়াসলি নিছেন। ওনারা তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন, আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন, মানে তরুণদের সামনে। সেই বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ, রাজনীতি, সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন। আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর। আমি এটারে মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না, কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো, নাম ছিল তারুণ্যের ভাবনায় বাংলাদেশ। এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল, মানে তরুণরা প্রশ্ন করতো, প্রবীণরা উত্তর দিত। একটু শোনেন, এডিটর সাহেব একটু শুনে দেন। ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি, তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন? ধন্যবাদ। আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে অ্যাপিল ছিল, স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না। আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা 15 আগস্ট সপরিবারে নিহত হলেন, তার পরবর্তী ছাত্র রাজনীতির যেই দায়িত্ব, কর্তব্য, ভূমিকা, আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্র রাজনীতির ভূমিকা অবশ্যই এক হবে না। আর এটা দেখেন, বাংলাদেশ টেলিভিশন এখনো রেখে দিছে তাদের এই বালসালগুলা তাদের ইউটিউব চ্যানেলে। দেখেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা কমিটির নিয়মিত আয়োজন তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ। আজকে আমরা এসেছি পূর্ণভূমি সিলেটে। সরাসরি প্রচার হইতো কই কই, দেখেন এটা সমকালের নিউজে। বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ, আর আওয়ামী লীগ করতো তারুণ্যের জয়যাত্রা। একই জিনিস, ওই একই মদ ভিন্ন বোতলে আর কি। তো বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উঁচু মানের, সমসাময়িক ইন্টেলেকচুয়াল, কোনো সন্দেহ নাই। যেমন ধরেন শহীদুল আলম, তারপরে ডাক্তার জাহেদ, আবার দেখলাম আব্দুল নূর তুষার কেউ আনিছে। এটা আমি বলবো ভালো চয়েস। যাই হোক, যতই সমালোচনা থাকুক, ছাত্র জীবনে ছাত্রলীগ করতো, কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেঁচে দেওয়া আওয়ামী লীগ আর না আর কি। তো তুষার আবার আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের কুর করে নি দেখবি। বিএনপির লোকেরাই কইছে তুষারকে কেন নিয়ে আসছে, কেন নিয়ে আসছে, কারণ তুষার আওয়ামী লীগ হইলে এখন বিএনপির কথাই কবে। বিএনপির আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না, বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা। দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে। মস্করা কেমন করছে দেখেন, শোনান এইটা সাহেব। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যেই অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না, এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও, জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারই তো মানুষ চাইছে। তাহলে তোমরা ভোটে দাঁড়ায়া যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো। ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা। এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। আর যদি ভোট না চাও তাহলে জাতীয় কুসংস্কার পার্টি। শুনেছেন, মানে এত মানুষের রক্ত, বর্ষা বিপ্লব, এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম মস্করা করে তুষার। তুষার রাজনীতি বিতর্কের ডায়াস না, বুঝছেন? আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয়, তাহলে আমি বলবো এটা নিরেট শয়তানি। ভোট ইস্তেহার দেখে পইরা বুঝে কেউ দেয় না, কেউ দেয় না। ভোট দেয় মার্কা দেখে, টাকা খরচায়, মাসুল পাওয়ারে, কেন্দ্র দখলে। ইস্তেহার পরে যদি ভোট হয়, আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে, মার্কা বদলায় দেওয়া হবে। রাজি হয় কিনা কেউ? রাজি হওয়া তো উচিত, তাই না? ইস্তেহার লেখা থাকবে তো ওইখানে, ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা, ওইটাই ভোট দিবে। দিবেন না তো কেন? ওটা পরে পরে দিবেনি, ঠিক করে কম্পেয়ার করে দিবে। একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি। হ্যাঁ, ব্যালটের লেখা থাকবে বিএনপির 31 দফা, সিল দিবে, পোক্ত হইলো না। বাংলাদেশ রাষ্ট্রটা করতে পারি নাই আমরা, সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পাড়ি দিয়া। সেটা করতে দিবেন না, যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে, আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে। আপনি যাদের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা ঝাড়িলেন, তাদের ইস্তেহার দিছে না, ইলেকশনে দিছে না, সব আছে। তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে। আমি 2001 সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার 10% করতে পারে নাই, করে না তারা। ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন। আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাব না। ওই 2001 সালে 1 নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন? পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় 500 করা, এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়াইছে। হ্যাঁ, 500 করিছে, করে নাই। 1 নম্বরটাই করে নাই। আর আপনি আসিছেন ইস্তেহারের সংস্কার দিবে, সেটা দেখে ভোট দিবে, তারপরে ইস্তেহার করবে। হ্যাঁ, খুব গপ্প মারিচ্ছেন না। এটা বিতর্কের খুব চাল না, এটা রাজনীতি। তুষার, সাবধানে পা ফেলবেন, মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো। যাই হোক, আবার দেখলাম মামুনুল হক সাহেবকে আনছে। এটা খুব ভালো চয়েস হয়েছে, কারণ তরুণ ইসলামী নেতা, এটা ভালো। উনি কি বলছেন আমি শুনতে পারিনি, তো শোনার আগ্রহ থাকলো। আর আনছে কে? মেজর রেজাউল করিমকে। রেজাউল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে, জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে, একজন সিনিয়র আর্মির জেনারেল, তার সাথে বেয়াদবের মতো তর্ক করতেছে। এই রেজাউল, আমি ইলিয়াসরে কইলাম পরে প্রোগ্রামে, পরে বেদবে কেন নিছো, উই তো মনে হয় সর্বজ্ঞানী। তো এই রেজাউল করিম এখন বিএনপির লেসপেন্সার হয়েছে, আর ওর মাথার উপর আছে আরেক তারেবর, মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। উই হইতে চায় বিএনপির তারেক সিদ্দিকী। আর চান্দাবাজির দায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান।
ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে। এই যে আর্মির রিপোর্ট দেখেন, ওর চাঁদাবাজির রিপোর্ট, এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে, একজন স্বীকৃত চাঁদাবাজ। ভাই আপনাদের কি চাঁদাবাজ ছাড়া চলে না? হ্যাঁ, নাকি তারুণ্যকে চাঁদাবাজির দীক্ষা দিতেছেন? তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল, তীর ছাড়া আমার চলেই না। শুনেন, তীর ছাড়া আমার চলেই না। তো আপনাদেরও তো দেখতেছি চাঁদাবাজ ছাড়া আপনার চলেই না। 2012 সালে র্যাবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল। অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল। কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা। তাকে 2006 সালে একবার সুপারিশ দেওয়া হইলেও 2007 থেকে 2011 সাল পর্যন্ত 4 বার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি। 2012 সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিয়েছিল। পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়। এত অসদাচরণের পরেও আওয়ামী জেলা মাদারীপুর হয় বিভিন্ন লীগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে। আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর, যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক সিদ্দিকী হয়ে উঠতে চাইতেছেন। এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS বলে একটা গবেষণাধর্মী নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলেছেন উনি। সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার। তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল। তো এটা বিরক্ত হয়ে ওয়াকার নাকি ব্লক করে দিচ্ছে তার অ্যাক্সেস। যার সত্য মিথ্যা জানি না, কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে? তাদের মূল শেল্টার তো এখন বিএনপি। চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে, অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপিকে থার্ড ক্লাস বলে বক্তব্য দিচ্ছিল এই লোক হ্যাঁ এই লোক। তারেক রহমান কোনো নেতাই না, বিএনপির কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগকে হাসিনাকে সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল। আমি বানায় করছি না, দেখে দিচ্ছি, দেখে দেবো, শুনেন। আমি বলছি না যে বিএনপিকে এনে বসাও, কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকার অর্থে এই মুহূর্তে আমি দেখি না। বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো, কারণ বিএনপি নেতা নাই, এখন কার সামনে কথা বলবো। বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে। আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন, তাকে তো মানুষ, এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে, এখন এই ভদ্রলোক অনেক যোগ্য, কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে? নিবে না। স্পেস বিষয়তে কাকে স্পেস দিবে এখানে আমি একটু দ্বিমত করব। উনি কাকে স্পেস দিবে? যোগ্য কেউ না থাকলে সে ডিটারমাইন করবে কে যোগ্য না। একটা বিষয় হচ্ছে আমি বলি, আপনি একটা বিষয় হচ্ছে কি ভাই, আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আপনি পরিচালনা করতে পারবেন, ইফ ইউ হ্যাভ দ্য কমিউনিকেশন। যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন, সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকে আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস করতে পারবেন। বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না। আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন, আমি নাম ধরে বলি, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে, বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই, কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন, মানে মেইন পিভটিং একটা ফিগার থাকেন। সেটা কি আছে তাদের? বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন, কেউ আছে? যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক যে করে হোক তাকে আমার লাইনে আনতে হবে। এইবার দেখেন সে এখন কি বলতেছে, এটা শুনেন। 5 আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে, তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন, তিনি কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই। যে তার উদারতা মানে এই নয়, সেটা তার দুর্বলতা। আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরিয়ে আনতে। সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন, সবাইকে ধৈর্যশীল হতে বলছেন, এটাকে আমি সত্যি প্রশংসা করি। তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা, তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো। আচ্ছা, তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি। এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন। দল গঠনে দলে তরুণদেরও সম্পৃক্ত করা, একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এককভাবে কাজ করে গিয়েছিলেন। 2002 সালে 3 সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান, তারেক রহমান হেঁটে যাচ্ছে, এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি, আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন, এবং বাংলাদেশে সেটা সম্ভব। কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না, বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে। যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে। এই 3 আগস্ট তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপ্রাণে উদ্বুদ্ধ হয়ে, আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব, আর কেউ না। তারেক রহমান কি করেছিলেন? তিনি হাওয়া ভবনে সরকারের সকল সুবিধা থেকে বের হয়ে এসে হাওয়া ভবন অফিসে তিনি কর্ম শুরু করেছিলেন। কেন? দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন। এটাকে আমাদের হাততালি দিয়ে প্রশংসা করা উচিত।
এই চাঁদাবাজকে বিএনপি অনুষ্ঠানে দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে। আমাকে অন্তত 10 জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা, বলছে যে এটা কি করলো বিএনপি, কি করিচ্ছে। ওই করে কি আসলে রেজাউল করিম রেজা চাঁদাবাজি করে, এখন বর্তমান পেশা চাঁদাবাজি। ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চাঁদা দাবি করছে। 2022 সালে লীগের সময় লেফটেন্যান্ট জেনারেল আকবরের সুপারিশে অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে বিইউপিতে চাকরি পায়। আর ওই অনার্সের সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছাত্র, অনার্সের সেকেন্ড ক্লাস পাওয়া মাল, এইটা কি পড়ায় কে জানে। রেজার দেশের বাড়ি চরম আওয়ামী এলাকা, মাদারীপুরের কালকিনি উপজেলা। আর জেনারেল আকবরের সাথে পিছিয়ে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা। আজকে করলে আপনাদের নাম নিলাম না, মনে রেখেন কিন্তু, নিমো আর একদিন। খেলা এখানে শেষ না, আরো আছে। জেনারেল আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন 21 থেকে 26 এপ্রিল চায়না ভিজিট করেছে। স্রেফ ধান্দা আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে, ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্ক কেনার টেন্ডার বাগাতে চায় এই চক্রটা। এই কোম্পানি ছিল তারিক সিদ্দিকীর প্রকাশ্য কোম্পানি, সবাই জানে, ওপেন সিক্রেট এটা। আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলেই বলে আয় যে ওই বিএনপির তারিক সিদ্দিকী, আর রেজাকে দেখলে বলে চান্দাবাজ এবং আকবরের ক্যাশিয়ার। এবং এই দুইজনের কারণে আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে, বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা। এবং অনেকেই চাঁদাবাজদের এরকম শেল্টার দেখে হতবাক। আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না। তো বিএনপির তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন চাঁদাবাজদের নেওয়ার কারণ কি? যদি আমি জানছি যে মাহদি আমিন তারে ডাকতে চাই নাই, কিন্তু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে, এখনো রক্তের দাগ শুকায়নি। আর এই সমস্ত বাটপারেরা এখনই তারেক সিদ্দিকী আর জিয়াউল হাসান হইতে চাইতেছে, তাও আবার ক্ষমতা আসতে চাও বিএনপির ব্যানার ব্যবহার করি। আমি বিএনপির সমালোচনা করি, কঠোর সমালোচনা করি, তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে, যখন সে দুর্বল মার খাইতেছে, তখন সে বিএনপিকে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে, আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন। মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না, ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময়ে। এইটা আপনারা করতে পারেন না। তো মুড়ি মুরগির এক দর হয় না। ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য, একমাত্র রেজাউল ছাড়া। এরকম একটা গান্দামাল রে আইনেন না, আর কর্মীদের সামনে হিরো বানায়েন না, আপনার দল সাফার করবে। তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে, তবে সেটা মঞ্চ না, সেটা খচ্চরের সার্কাস। যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায়, তবে নেতৃত্ব না, তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠেন। যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন, তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন? এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন, এগুলো মাটির তরুণ, তারা নায়ক চায়, ক্যাশিয়ার না। তারা বাঁচাতে চায় দেশকে, বেচতে চায় না তারা দেশকে। তারা উঠে দাঁড়াবে, এই বেঈমানদের থাপড়ায় নামায় দিবে। কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম, তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাজ চলবে না। তারা মুখ চায় থাকবে না। আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম, তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না। যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায়, তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ? যে যুবকদের সামনে বেঈমানকে নায়ক সাজায়, সে নিজেই ইতিহাসের আসামি। বিএনপি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে, তবে আগে ঘর ঝাড় দেন, ঘর আগে পরিষ্কার করেন। ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন। ঘরে পরিষ্কার করে একদিকের ময়লা আরেক কোনায় রাখলেন, তাহলে ঘরটার মধ্যে ময়লা থাকলোই। ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান, তার আগে আগাছা পুরাই নিতে হবে। না হলে এই তরুণেরা, এই জনতা একদিন ফিরে এসে বলবে, আরেকবার শুরু হোক রাজনীতি, নতুন রাজনীতি, বিপ্লবের রাজনীতি, বদলানোর রাজনীতি, দেশকে বাঁচানোর রাজনীতি, দেশকে বেচার রাজনীতি না। কিন্তু এইবার আমরা শুরু করব তোমাদের বাদ দিয়া। ইনকিলাব।